যুক্তরাষ্ট্রের হামলায় সাফল্যের দাবি অতিরঞ্জিত বলে দাবি খামেনির। ইরান শান্তিপূর্ণ হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মাদমানি ভিন্ন ধর্মী রাজনৈতিক স্টাইল প্রচারণার কৌশলে সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে আলোচিত। পাকিস্তানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। তানজানিয়ায় সড়কে প্রাণ গেল ৩৮ জনের। সুদানে সোনার খনি ধসে ১১ জন নিহত। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত। ট্রাম্পের যুদ্ধবিরতি চাপের মধ্যে গাজার বিভিন্ন অঞ্চলে সামরিক কর্মসূচি জোরদার ইসরায়েলের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের মন্তব্যগুলোকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার পথ বেছে নিলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান আবারও ইসরায়েলের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। সামদানি প্রত্যয় রিপোর্ট। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত অস্ত্রবিরতির মাধ্যমে নিষ্পত্তি হলেও শেষ হয়নি কথার যুদ্ধ। বাক্যবাণে একে অন্যকে তুলোধুনো করতে পিছু হটছে না কোনো পক্ষই। রোববার ফক্স নিউজের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি জানান। হামলার আগেই ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবিকেও স্রেফ গুজব বলে উড়িয়ে দেন তিনি। আমরা আগাম কোনো সতর্কতা দেইনি, এজন্য তারা ইউরেনিয়াম সরিয়ে নেয়ার প্রস্তুতির সুযোগই পায়নি। আর ইউরেনিয়াম কোনো খেলনা নয় যে চাইলেই সরিয়ে ফেলা যাবে। ট্রাম্পের এ বক্তব্যের কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যম এক্সে এর নিন্দা জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের হামলা তাদের কার্যত কোনো সাফল্য এনে দেয়নি বলেও দাবি করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলেছেন। যে কেউ এই বক্তব্য শুনলে বুঝতে পারবে তার কথার মধ্যে লুকানো আছে ভিন্ন বাস্তবতা। আসলে তারা কিছুই করতে পারেনি, আর সে ব্যর্থতা ঢাকতেই বড় বড় কথা বলছেন ট্রাম্প। অন্যদিকে ইরান যদি সংঘাতে না জড়িয়ে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার পথ বেছে নেয়, তবে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদি তারা শান্তিপূর্ণভাবে আচরণ করে, আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় এবং আর কোনো ক্ষতির পথে না যায়, তাহলে আমি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজি হতে পারি। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য একটি বড় পরিবর্তনের সুযোগ হতে পারে। এদিকে সাময়িক যুদ্ধবিরতিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের শক্তি সঞ্চয়ের কৌশল বলে এক মন্তব্য প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, তেহরানকে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে ডোনাল্ড ট্রাম্প সমঝোতার পথে হাঁটলেও নিজ দেশে প্রবলভাবে কোণঠাসা হয়ে পড়া নেতানিয়াহু ইরানের দিকে আবারও যুদ্ধ চাপিয়ে দিতে পারে। পুনরায় দুদেশের সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা আর কখনোই আলোচনার টেবিলে সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, RTV। ইরানের সাম্প্রতিক হামলা চালানোর জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের কাছে দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গেল শনিবার সংস্থাটির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠান তিনি। দেশ দুটি জাতিসংঘ সনদের ভিত্তিমূল এবং মানবাধিকার সনদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো সরাসরি লঙ্ঘন করেছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইরানের পারমাণবিক সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান আরাকচি। এদিকে আলোচনা চাইলে ইরানে হামলার চিন্তা বাদ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি। বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফেরার কথা ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কিন্তু আলোচনা চলাকালে ইরানের নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেনি। পুনরায় কূটনৈতিক আলোচনা শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এ সময় গোপনে পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে ইরান, এমন অভিযোগেরও কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন মাজিদ তাখত রাভাঞ্চি। নিজের সাহসিকতা ও দৃঢ়তার জন্য ভেনেজুয়েলার বিশেষ সাইমন বলিভার পুরস্কারে ভূষিত হলেন ইরানের আলোচিত সংবাদ উপস্থাপিকা সাহার এমামি। দেশটির জাতীয় সাংবাদিক দিবসে এই ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এমামির পক্ষে পুরস্কার গ্রহণ করেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এ সময় ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা জানান
মাদুরো। ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাত চলাকালীন গেল 16 জুন ইরানের রাষ্ট্রীয় টিভি IRIB-তে হামলা চালায় ইসরায়েল। এ সময় লাইভ অনুষ্ঠান করছিলেন উপস্থাপিকা সাহার ইমামি। সাময়িক বন্ধ থাকায় সবাইকে চমকে দিয়ে পুনরায় লাইভে ফিরে আসেন তিনি। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে 2 ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। রোববার দেশটির স্থানীয় সময় দুপুর 1:30টায় ক্যানফিল্ড মাউন্টেনে আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল দমকল কর্মীরা। এ সময় তাদের উপর অতর্কিত গুলি চালানো হয়েছে বলে আইডাহো কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। বন্দুকধারীদের গ্রেফতারে অভিযান চলমান বলেও জানিয়েছেন প্রদেশ কর্তৃপক্ষ। এদিকে হামলাটিকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে আলোচিত হচ্ছেন জোহরান মামদানি। ভিন্নধর্মী রাজনৈতিক স্টাইল, প্রচারণার কৌশলে অভিনবত্ব ছাড়াও গাজা ইস্যুতে সোজাসাপটা অবস্থান তার নির্বাচনী দৌড়ে এনে দিয়েছে অনন্য মাত্রা। এবার রাজনীতির বাইরেও মামদানি আরও কিছু পরিচয় নিয়ে আলোচনা হচ্ছে নেট জগতে। সামদানি প্রত্যয় রিপোর্ট। ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ার আর উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসা ভারতীয় বংশোদ্ভূত লেখক শিক্ষাবিদ মাহমুদ মামদানি দম্পতির একমাত্র সন্তান জোহরান মামদানি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে মনোনয়ন জিতে হইচই ফেলে দিয়েছেন জোহরান মামদানি। তাকে নিয়ে আলোচনা করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 33 বছর বয়সী এ যুবককে নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল চর্চা। সবাই তার মধ্যে দেখতে পাচ্ছে ভবিষ্যৎ মার্কিন নেতৃত্ব। রাজনীতির মাঠে আসার আগে একজন র্যাপার ও সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন জোহরান মামদানি। মেয়র পদে প্রার্থী হবার পর তার গানগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তার গাওয়া নানি ও ওয়ান স্পাইস গান দুটি বেশি শোনা হচ্ছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে মামদানির ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একজন শখের সঙ্গীতশিল্পী হিসেবে। 2000 সালের দিকে স্কুলে পড়ার সময় তার সঙ্গীতের হাতেখড়ি। পরে 2010 সালের মধ্যভাগে তার কাছের বন্ধু আব্দুল কার হোসেনের সঙ্গে গড়ে তোলেন একটি সঙ্গীত জুটি। ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক পটভূমি নিয়ে গেয়েছেন র্যাপ গান। দ্রুতগতির ছন্দ ও সামাজিক বিষয়াদি ফুটে উঠেছিল সেসব গানে। 2016 সালে মামদানি হোসেন জুটি সিদ্দা মুখিয়ালো নামে একটি অ্যালবাম প্রকাশ করে, যেখানে গান ছিল মোট 6টি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন মামদানি। আসকারি নামের একটি গানের ভিডিওতে দেখা গিয়েছিল তাকে। যুক্ত ছিলেন মডেলিংয়ের সঙ্গেও। মামদানি যে একজন আপাদমস্তক সংস্কৃতমনা লোক তা তার নির্বাচনী প্রচারণাতেই দেখা গেছে। বলিউডি ঢঙে বের করেছেন একাধিক ভিডিও। প্রচারণায় প্রতিপক্ষকে কোণঠাসা করতে ব্যবহার করেছেন একাধিক বলিউডের সিনেমার ক্লিপ। শাহরুখ খানের সিগনেচার স্টাইলেরও অনুকরণ করেছেন। প্রচারণার এসব কৌশল নন্দিত হচ্ছে নেট দুনিয়ায়। সামদানি প্রত্যয়, আর টিভি। গেল কয়েকদিনে প্রবল বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। রোববার দেশটির বিপর্যয় মোকাবেলার সঙ্গে জড়িত কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। বন্যায় দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগান সীমান্তের পাশের এলাকা খাইবার পাখতুনখোয়া। সেখানে 10 শিশুসহ 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে পাঞ্জাব প্রদেশে 13 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে দেয়াল ধসে মারা গেছে 8 শিশু। সিন্ধু ও বেলুচিস্তানে মারা গেছেন 11 জন। এর আগে গত মাসে প্রবল ঝড় বৃষ্টির ফলে দেশটিতে 32 জনের প্রাণহানি ঘটে। আফ্রিকার দেশ তানজানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 38 জন নিহত হয়েছে। দেশটির কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি বাস ও মিনি বাসের সংঘর্ষ ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম জানায় উদ্ধারকৃতদের মধ্য থেকে এখনও 36 জনকে শনাক্ত করা যায়নি। নিহতদের কয়েকজন বিদেশি পর্যটক বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আহতদের চিকিৎসায় সরকারি অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আফ্রিকার দেশ সুদানের সোনার খনি ধসে 11 জন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 7 জন। দেশটির গণমাধ্যম জানায় সুদানের উত্তর পূর্ব শহর
আতবারার প্রত্যন্ত মরুভূমি অঞ্চলের কির্শ আল ফিল খনিতে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গৃহযুদ্ধ কবলিত সুদানের দুর্ঘটনা কবলিত এলাকাটি বিদ্রোহী গোষ্ঠী RSF এর নিয়ন্ত্রণে থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। 2023 সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের অর্থায়ন মূলত সুদানের স্বর্ণ শিল্প থেকে পরিচালিত হচ্ছে। দেশটিতে খনি ধসের ঘটনা নতুন নয়। 2023 সালে একটি খনি ধসে 14 জন খনি শ্রমিক নিহত হয় এবং 2021 সালে আরেকটি খনি ধসে 38 জন নিহত হয়। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 10 জন, গুরুতর আহত আরও অনেকে। এদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দেশটির স্থানীয় সময় দুপুরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও স্থানীয় ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে তেলেঙ্গানা পুলিশ। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া। রোববার দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সাভার নদীর উপরে নির্মিত একটি সেতু অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদেও। ছোট ছোট শহরগুলোতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সার্বিয়ান গণমাধ্যমগুলো। গেল শনিবার থেকে দেশটিতে সরকার বিরোধী এই বিক্ষোভ শুরু হয়। এদিকে এটিকে নাশকতা উল্লেখ করে এখন পর্যন্ত 77 আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সার্বিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী ইভিচা ডাচিচ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রোববার নিহত হয়েছে অন্তত 72 জন, আহত হয়েছে কমপক্ষে শতাধিক। গাজায় সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে সোমবার আলোচনায় বসবে ইসরায়েলের সরকার। তবে হামলা বন্ধ না হলে কোনো আলোচনায় না যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত চাপের মধ্যেও গাজার বিভিন্ন অঞ্চলে সামরিক কর্মসূচি জোরদারের পরিকল্পনা করছে ইসরায়েল। সামদানি প্রত্যয় রিপোর্ট। অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে ভয়াবহতার সকল মাপকাঠি। ত্রাণ কেন্দ্রে আসা সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রতিদিনই গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি বাড়ছে ক্ষুধা ও বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা। রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তরাংশেই নিহত হয় কমপক্ষে 47 জন। এছাড়া রাফা এলাকায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত 5 ফিলিস্তিনি। এদিন বিভিন্ন স্থানে অন্তত 72 ফিলিস্তিনির নিহতের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এদিকে গাজা নিয়ে বিপরীতমুখী ঘোষণা দিয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। রোববার হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করে গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে অভিযান জোরদার করতে উত্তরাঞ্চলের গাজাবাসীদের সরে যেতে আদেশ দিয়েছে ইসরায়েল বাহিনী। গাজায় সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে সোমবার বৈঠকে বসবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানের পর মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। তবে গাজায় হামলা বন্ধ না হলে সকল ধরনের সমঝোতা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সামদানি প্রত্যয়, RTV। চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হয়ে গেল রিয়েলিটি শো উইন ইন AI+ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সারা দেশ থেকে 102টি দলের মধ্য থেকে নির্বাচিত 30টি শীর্ষস্থানীয় দল প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয়। এতে 11টি AI স্টার্টআপের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রোববার চীনের বৃহৎ ভেঞ্চার ক্যাপিটাল রিয়েলিটি শো উইন ইন AI+ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। পূর্ব চীনের হ্যাংচৌ শহরে চায়না মিডিয়া গ্রুপ CMG'র আয়োজনে এবারের প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রতিযোগিতায় সারা দেশের 102টি দলের মধ্য থেকে নির্বাচিত 30টি শীর্ষস্থানীয় দল প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয়। 2025 সালের চীনের সেরা 10টি AI স্টার্টআপের মর্যাদার জন্য অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিগত প্রতিভা উপস্থাপন করে। চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে ছিলেন তরুণ গবেষক, অভিজ্ঞ উদ্যোক্তা এবং একাডেমিক অগ্রদূত।
এই প্রোগ্রামে আপনি এআই সেক্টরে চীনে কি ধরনের প্রতিযোগিতা হয় এর একটা আঁচ পাবেন। ভবিষ্যতের এআই কেমন হবে এই প্রতিযোগীরা তাই তৈরি করেছে। পুরো প্রক্রিয়াটি সৃজনশীল। এবারের প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো 11টি এআই স্টার্টআপের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে 15টি প্রখ্যাত বিনিয়োগ সংস্থা। এ পর্যন্ত 16টি বিনিয়োগ প্রস্তাব আলোচনা পর্যায়ে পৌঁছেছে, যার মোট প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে 50 কোটি ইউয়ান। এছাড়া অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে চায়না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিপোর্ট 2025। চূড়ান্ত পর্বটি জুলাই মাসে CCTV2 অর্থনৈতিক চ্যানেল ও CMG'র অনলাইন ভিডিও প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।